আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি নাসির আহমেদ নোফেল, ম্যানেজিং পার্টনার 7A অ্যাকাউন্টিং অ্যান্ড অ্যাডভাইজরি সার্ভিসেসের। আজকের আমাদের যে বিষয়বস্তু সেটি হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন। তো ব্যবসা রান করতে গেলে একটি কোম্পানির একাধিক ব্যাংক থাকে। তো সেক্ষেত্রে আমাদেরকে সেই ব্যাংকের যে আমাদের ক্যাশবুকের যে ব্যালেন্স বা বিজনেস যে নিজস্ব রেকর্ড মেনটেন করে, সেই রেকর্ডটা আসলে ব্যাংকের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ, কোনো ডিফারেন্স আছে কিনা সেটা বের করার উদ্দেশ্যই হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন করা। তো আমরা আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ প্রসেসের দিকে যাব, যেই প্রসেসগুলোতে আপনারা দেখবেন যে আপনি কিভাবে মান্থ এন্ডে ব্যাংক স্টেটমেন্টের সাথে আপনার ক্যাশবুকের যে ব্যালেন্স আছে সেটা রিকনসাইল করে আপনি সমন্বয় ঘটাতে পারেন। তো শুরুতেই প্রথম যেই স্টেপ সেটি হচ্ছে আমার ব্যাংক থেকে আমার যে ব্যাংকের আমি রিকনসিলিয়েশন করব বা যে ব্যাংক অ্যাকাউন্টের আমি রিকনসিলিয়েশনটা করব সেই স্টেটমেন্টের একটা কপি, পিডিএফ কপি হোক বা হার্ড কপি যেভাবেই নেই না কেন আমরা সেটা নিব। দেন সেটা আমাদের সাথে এখন যেটা করতে হবে, প্রথমে আমরা যে প্রসেসটা ফলো করি সেটা হচ্ছে যে ব্যাংকের ওপেনিং ব্যালেন্সের সাথে আমাদের ওপেনিং ব্যালেন্সের কোনো ডিফারেন্স আছে কিনা। যদি ডিফারেন্স থাকে তাহলে ওইটাকে আগে আপনার নীল আপ করতে হবে, মানে এটাকে মিটিগেট করে দেন আপনাকে নতুন মাসের ব্যাংক রিকনসিলিয়েশন করতে হবে। তো প্রথমে আমরা এখানে দেখি যে আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন করার শুরুর স্টেপ ওপেনিং ব্যালেন্স গুলা চেক করা, যে আমার ব্যাংক স্টেটমেন্ট এবং আমার ক্যাশ বুকের সাথে ব্যাংক স্টেটমেন্টের ওপেনিং ব্যালেন্সের কোনো ডিফারেন্স আছে কিনা। তো আমাদের এই ক্ষেত্রে আমাদের আপাতত আমি দেখছি যে আমাদের কোনো ব্যাংক স্টেটমেন্টের সাথে আমার কোনো ব্যালেন্সের ডিফারেন্স নেই। তো নেক্সট স্টেপ হচ্ছে যে আমার যে ট্রানজেকশন গুলো আমি আমার ক্যাশ বুকে রেকর্ড করছি সেগুলো আমার ব্যাংক স্টেটমেন্টে আছে কিনা, এবং এই ট্রানজেকশন গুলার ছাড়াও আরো কিছু ট্রানজেকশন থাকতে পারে যেগুলো হয়তো আপনার ব্যাংক স্টেটমেন্টে বা ব্যাংকের থ্রুতে রেকর্ড হয়েছে কিন্তু আপনার ক্যাশ বুকে আসে নাই। এবং আরো কিছু ট্রানজেকশন থাকবে, হয়তো আদার ইনকাম হিসাবে ইন্টারেস্ট থাকতে পারে, যেটা ব্যাংক রেকর্ড করছে কিন্তু আপনি জানেন না বলে রেকর্ড করেন নাই। তারপরে হচ্ছে আপনার ব্যাংক থেকে বিভিন্ন রকমের চার্জ কাটে, মেইনটেনেন্স ফি, আপনার এসএমএস ফি, ভ্যাট কাটতে পারে। এই ট্রানজেকশন বা এই ফিস গুলা আপনি রেকর্ড করেন নাই কিন্তু ব্যাংক রেকর্ড করছে। সো এই ট্রানজেকশন গুলোর কারণেও আমাদের এই দুইটা ইয়ার সাথে, মানে ব্যাংক স্টেটমেন্টের সাথে আমার ক্যাশ বুকের একটা ডিফারেন্স আসতে পারে। তো শুরুতেই আমি একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে যদি পিডিএফ স্টেটমেন্ট পান, যদি পিডিএফটাকে এক্সেলে কনভার্ট করতে চান, সেক্ষেত্রে আপনারা জাস্ট পিডিএফ টু এক্সেল কনভার্টারে যাবেন। গিয়ে আপনাদের দেখেন এখানে সবগুলাই মোটামুটি ফ্রি। ফ্রি যে কোনো একটা টুল আপনি ইউজ করতে পারবেন। ইউজ করে সেটাকে এক্সেল শিটে আপনি কনভার্ট করতে পারেন। যদিও একদম 100% অ্যাকুরেট আপনার ট্রান্সফরমেশন হবে না, কিন্তু ডাটাগুলোর ট্রান্সফরমেশনের অ্যাকুরেসি মোটামুটি 98 টু 99%। তো কিছু ক্ষেত্রে হয়তো আপনাদেরকে কিছু কাজ করে নিতে হতে পারে যাতে এটা একটা সুন্দর ফরম্যাটে আসে। তো প্রথমে আমরা ব্যাংক স্টেটমেন্ট নিলাম, ওপেনিং ব্যালেন্সটা দেখলাম। এখন আমাদের ক্যাশ বুকের সাথে আমরা মিলাই দেখব যে আমার আসলে ট্রানজেকশনগুলো স্টেটমেন্টের সাথে কোনো ডিফারেন্স আছে কিনা। তো প্রথমে দেখতেছি যে আমার এখানে ডেবিট পাশে হচ্ছে আমার ব্যাংক স্টেটমেন্টে ক্যাশ ইন ট্রানজেকশন এবং ক্রেডিট পাশে হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের ক্যাশ বুকে আমার ক্যাশ আউট ট্রানজেকশন। তো আমি যদি প্রথমে দেখি, তো প্রথমে দেখা যাচ্ছে 5,18,092 টাকার একটা ট্রানজেকশন আছে। সো আমি দেখছি যে এটা আমার বুকেও আছে। সো আমরা এটাকে সবুজ মার্ক করছি। নেক্সট আমি দেখছি 12 লাখ টাকার মানি ইন ট্রানজেকশন আছে। সেম আমাদের ক্যাশ বুকেও সেম ট্রানজেকশনটা আছে। দেন ব্যাংকে দেখবেন আপনি 50 টাকা, 8 টাকা 70 পয়সা এবং 1 টাকা 30 পয়সার আপনার বিভিন্ন রকমের চার্জ আপনার ওরা কাটছে। সো আমি দেখছি যে এগুলো আমার এখানে আমি অলরেডি রেকর্ড করে ফেলেছি। আপনাদের যদি রেকর্ড করার আসলে এখানে চান্সটা খুবই কম, কারণ আপনারা যতক্ষণ না ব্যাংক স্টেটমেন্ট নিচ্ছেন ততক্ষণ জানবেন না যে আসলে আপনাদেরকে কি ধরনের চার্জ করা হয়েছে। তো এগুলো হচ্ছে বেসিক্যালি আপনার ব্যাংক স্টেটমেন্ট থেকে আপনাদেরকে এগুলো রেকর্ড করে নিয়ে আসতে হবে। দেন আমাদের দেখা যাচ্ছে মানি ইন মানি আউট ট্রানজেকশন 2,23,000 টাকা, 2,23,000 টাকা ট্রানজেকশনটা আমার আছে। দেন 77,500 টাকা ট্রানজেকশন, আমি যতটুকু আমার ডিউরেশন, সেই ডিউরেশনের মধ্যে এমন কোনো ট্রানজেকশনটা নেই। সো ইন দ্যাট কেস আমরা এখানে একটা নোট করতে পারি যে আমাদের মানি ট্রানজেকশন 9 জানুয়ারি 2024-এর আমার কোনো ট্রানজেকশন আমার ক্যাশ বুকে রেকর্ড করা হয় নাই, কিন্তু ব্যাংক স্টেটমেন্টে আমার সেটা প্রেজেন্ট আছে। তো এই ট্রানজেকশনের ক্ষেত্রে আপনি আপনার ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে এই ট্রানজেকশনটার অকারেন্সটা কি বা কেন ঘটলো, এবং আপনি দরকার হইলে আপনি সাপোর্টিংও তো তাদের কাছ থেকে নিয়ে নেবেন। তো এখানে আমি ব্যাংকের ন্যারেটিভ পড়ে বুঝতেছি এটা আমার ডিসেম্বর মাসের স্যালারি দেওয়া হয়েছে। সো আমি ধরে নিলাম যে আমাকে ক্লায়েন্ট বললো যে এটা ডিসেম্বর মাসের স্যালারি 9 তারিখে।
77,500 মানি আউট ট্রানজাকশন। আমি ব্যালেন্সটা একটু টেনে নিই। তাহলে এটাও আমার হয়ে গেল। দেন আমার মানি ইন ট্রানজাকশন এগেইন 12 লাখ টাকা, সেটাও আমি পেলাম। এবং আমার এডিশনাল কি কি চার্জেস, আমার 20 টাকা আপনার ব্যাকস চার্জেস আছে, আমার ভ্যাট আছে 65 পয়সার, আর আমার আরো এডিশনাল চার্জ আছে 4 টাকা 35 পয়সা। সো আমি এগুলাকে মার্ক করে দিলাম যে হ্যাঁ আমি এটাও রেকর্ড করেছি ব্যাংকের স্টেটমেন্ট থেকে দেখে। দেন এগেন আমার 12 লাখ টাকার মানি ইন ট্রানজাকশন পেলাম, এবং এগেইন এই চার্জগুলো আমার ব্যাংক স্টেটমেন্ট থেকে আমার ক্যাশবুকের মধ্যে আসবে, যেহেতু সেগুলো আমার জানা নেই যতক্ষণ না আমি ব্যাংক স্টেটমেন্ট হাতে পাচ্ছি এবং আমি চার্জগুলো আপনার দেখে ঘেটে ঘেটে দেখছি। 50 টাকা, 8 টাকা 70 পয়সা, 1 টাকা 30 পয়সা রাউন্ড আপ করা হয়, সেই জন্য 8 টাকা 70 পয়সাকে 9 টাকা দেখাচ্ছে। নেক্সট আমার ট্রানজাকশন, আমার অনেকগুলো সিরিয়ালি ট্রানজাকশন আছে যেগুলো হচ্ছে মানি আউট ট্রানজাকশন। ৭৮,৪35 টাকা আছে। তারপর হচ্ছে ৮৩,৩৫৫ টাকা আমার এখানে আছে, সো মার্ক করলাম। তারপর হচ্ছে ৮২,৯৫০ টাকা, সেটাও আছে, মার্ক করলাম। ১,৫০,০০০, ১০,০০,০০০, ১,৫০,০০০, ১০,০০,০০০, এই দুইটা ট্রানজাকশন আমি দেখি এগুলো আছে কিনা। দেখা যাচ্ছে যে এই দুইটা ট্রানজাকশন অ্যাকচুয়ালি আছে। একটা হচ্ছে ৬৭,৭৭৩ টাকা, সেটাও আছে, এবং আরেকটা ট্রানজাকশন হচ্ছে আমার ৬ লাখ টাকা, যেটা কিনা এখানে আছে। সো আমি দেখছি যে আমার ট্রানজাকশনগুলো আছে। নেক্সট আমার দেখতেছি যে আমাদের এখানে ১০,০০০, ৩,৬৫,০০০ টাকার একটা ট্রানজাকশন আছে। সো ১০,০০০ টাকাটার ট্রানজাকশন হচ্ছে ২২ তারিখ। সো ২২ তারিখ আমি নিলাম। ৩,৬৫,০০০ টাকার ট্রানজাকশনটাও নিলাম। সো এরপরে আমাদের যে ট্রানজাকশন সেটা হচ্ছে ১০,০০০ টাকার একটা ট্রানজাকশন আছে, এবং ৩,৬৫,০০০ টাকা একটা ট্রানজাকশন আমি ব্যাংক স্টেটমেন্টে দেখতে পাচ্ছি। ১০,০০০ টাকার মানি আউট ট্রানজাকশন, ৩,৬৫,০০০ টাকার আমার মানি আউট ট্রানজাকশন, এবং আমার লাস্ট যে ট্রানজাকশন সেটা হচ্ছে ১২ লাখ টাকার আমার মানি ইন ট্রানজাকশন। আমি মানি ট্রানজাকশন পেলাম। তো দেখা যাচ্ছে যে আমাদের ১০,০০০ টাকা আসলে ক্যাশ বুকে রেকর্ড হয়েছে, কিন্তু আমি ব্যাংক স্টেটমেন্টে আদৌ দেখতে পাচ্ছি না। এখন দেখবো আমাদের যেটা সেটা হচ্ছে যে আগের ডেটে কোনো ট্রানজাকশন আছে কিনা যেটা আমার ক্যাশ বুকে প্রায়র ডেটে রেকর্ড করা হয়েছে। তো আমি যদি ব্যাংক স্টেটমেন্টের উপরের দিকে আবার ঘুরে আসি মানি আউট ট্রানজাকশন সেগমেন্টে, দেখবেন যে এখানে একটা ৯ তারিখের একটা ট্রানজাকশন আছে যেটা ১০,০০০ টাকা, যেটা আসলে ৯ তারিখে আমাদের ক্যাশ বুকে রেকর্ড করা হয়নি। তো এগেইন আপনি ক্লায়েন্ট কোয়েরি করবেন, ক্লায়েন্ট কোয়েরি করে জিজ্ঞেস করবেন যে এই ৯ তারিখে যে আমার ১০,০০০ টাকা ট্রানজাকশন, এটাই কি সে ট্রানজাকশন কিনা, বা ডেটার ডিফারেন্সটার কারণটা কি। তো সেক্ষেত্রে আপনি যদি জবাব পান, দেন আমি এজিউম করলাম যে কি হ্যাঁ ওরা আমাদেরকে ভেরিফাই করতে পারছে যে আসলে এটা ৯ তারিখের ট্রানজাকশন হবে, ফর এনি রিজন এটা আমি আসলে ভুলে ২২ তারিখে ট্রানজাকশনটা রেকর্ড করা হয়েছে, দেন আমি ডেটটা চেঞ্জ করে এটা আমি সমন্বয়টা করব। তো এটাই হলো আসলে ব্যাংক রিকনসিলিয়েশন, এবং আলটিমেটলি আমার উদ্দেশ্য হচ্ছে ব্যাংকের ক্লোজিং ব্যালেন্সের সাথে আমার ক্যাশবুকের ক্লোজিং ব্যালেন্সটা মিলানো। তো আমি যদি জানুয়ারির ক্লোজিং ব্যালেন্সটা দেখি, আমার জানুয়ারির লাস্ট ট্রানজাকশন হচ্ছে ২৩/১/২০২৪ এবং আমার ব্যালেন্স হচ্ছে ৬৭,৮৭,০৫২.২৫। ফ্র্যাকশন যদি ইগনোর করে দেখেন ৬৭,৮৭,০৫২। তো আমার ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্সের সাথে আমার আসলে আমার ক্যাশবুকের ব্যালেন্সটা মিলে গেছে। তো এটাই আসলে প্রসেস, যে আসলে মানে খুব বেশি কমপ্লেক্স কিছু তা না। আপনাকে জাস্ট একটা ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে, ট্রানজাকশন দেখতে হবে কোনটা আমার স্টেটমেন্টে আছে আমার ক্যাশবুকে নাই, সেটা আমি রেকর্ড করব জাস্টিফাইড রিজন নিয়ে, এবং আমি দেখব যে আমার কোনো ক্যাশবুকে ট্রানজাকশন আছে যেটা আমার আসলে ব্যাংক স্টেটমেন্টে আদৌ নাই। দেন এগেইন আপনি এক্ষেত্রে আপনাকে জাস্টিফিকেশন করতে হবে। এবং ব্যাংক স্টেটমেন্টের নেওয়ার পরে রিকনসিলিয়েশন ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখাটা খুব জরুরি। আসলে ব্যাংক থেকে আসলে সচরাচর ট্রানজাকশনের মানে আপনার ভুলভ্রান্তি হওয়ার চান্সটা খুব বেশি কম, যেহেতু ওরা অনেক বেশি সফিস্টিকেটেড অটোমেটেড সফটওয়্যার ইউজ করে। সো কোনো ডিসক্রিপেন্সি আসলে খুব বেশি প্রায়োরিটি দেওয়া উচিত হচ্ছে আমাদের বা ক্যাশবুকের নিজস্ব যে ইনিশিয়াল রেকর্ডটা আমরা মেনটেন করছি, সেই রেকর্ডটা আসলে কোনো রকমের ভুল ত্রুটি আছে কিনা সেটা দেখার। এখন আসি এখন আসি যে আসলে ব্যাংক রিকনসিলিয়েশনের আমার ইম্পর্টেন্সটা কি, আমি কেন প্রত্যেক মাসে আমার ব্যাংক স্টেটমেন্ট গুলো নিব, দেন আমি আমার ক্যাশবুকের সাথে এই রিকনসিলিয়েশন করে আমার একটা সমন্বয় ঘটানোর তো দরকার। এগুলো কয়েকটা রিজন আছে। প্রথম কথা হচ্ছে যে
ব্যাংকের ট্রানজেকশন গুলা যখন করি, বেসিক্যালি মালিক পক্ষ কিন্তু নিজে সরাসরি এগুলোর ক্ষেত্রে এই ট্রানজেকশন করার ক্ষেত্রে ইনভলভ থাকে না। তো প্রথম যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আসলে কোনো ভুল ভ্রান্তি আমার হচ্ছে কিনা ট্রানজেকশন রেকর্ড করার ক্ষেত্রে, বা কোনো রকমের জালিয়াতির আপনার কোনো রকমের অপরচুনিটিস আছে কিনা সেটা দেখা। কারণ আপনি যদি ব্যাংক স্টেটমেন্টের সাথে ক্যাশবুক মিলায় দেখেন, যদি কোনো রকমের ভুল ভ্রান্তি বা জালিয়াতি থাকে, সেটা কিন্তু এই রিকনসিলেশনের প্রসেসের মাধ্যমে ইজিলি ধরা পড়বে। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অবশ্যই আপনি চাইবেন ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, যেটা অ্যাকচুয়ালি আপনার পারফরমেন্স বা আপনার যেটা অ্যাকচুয়ালি ব্যাংক ব্যালেন্স সেটা আপনাকে কি করা, রিফ্লেক্ট করা বা সেটা দেখানো। সো ব্যাংকের স্টেটমেন্টের ব্যালেন্সটাই হচ্ছে অ্যাকচুয়ালি ট্রু। তো সেই ব্যালেন্সটা আসলে আমাদেরকে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলোতে দেখাতে হয়। আর থার্ড যে রিজন সেটা হচ্ছে যে ব্যাংক আসলে আপনার থেকে কি ধরনের চার্জ কাটছে এবং চার্জের পরিমাণটা কেমন। আপনার কাছে যদি মনে হয় যে চার্জের পরিমাণ বেশি, আপনি ব্যাংক রিকনসিলিয়েশন করে চার্জের পরিমাণটা বের করে আপনি হয়তো ব্যাংকের সাথে গিয়ে আপনি কথাবার্তা বলতে পারেন। তো এটাই হচ্ছে আজকের ভিডিও, যে কিভাবে ব্যাংক রিকনসিলিয়েশন করবেন এবং এটার ইম্পর্টেন্স কি। যদি আপনাদের কোনো রকম কোয়ারিজ থাকে অ্যাবাউট ব্যাংক রিকনসিলিয়েশন, আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং আপনাদের যদি ব্যাংক রিকনসিলিয়েশনের সার্ভিস দরকার পড়ে, আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে আপনার সার্ভিসটা আপনারা নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।